আপনি আপনি সুস্থ আছেন? খোদার কাছে হাজার হাজার শুকরিয়া। আমি তো ভয়ে। তিতির দুর্বল ঠোঁটজোড়া কথাগুলো শেষ করতে পারে না। তার আগে আগ্রাসী আক্রমণ পড়ে পাতলা অধরজোড়ার উপর। মেয়েটা ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটার রং ফিরে পায় আচমকা। কালি পড়ে যাওয়া চোখজোড়া সিক্ত হয়ে ওঠে নোনা জলে। ক্যানোলা পরানো হাতটা উঁচিয়ে স্পর্শ করতে পারে না ঈশানকে। ঈশান ঝুঁকে নিজের বলিষ্ঠ শরীরের নিচে আড়াল করেছে মেয়েটা। তিতির আজকে মোটেও ছটফট করে না, শান্ত হয়ে থাকে। ঈশান নিজের মতো করে অনুভব করতে দেয়, শুষে নিতে থাকে নিজের। আমি সুস্থ আছি কি না সেই প্রশ্নের জবাব বা তোর উপর নির্ভর করে তিতির। তোকে পাচ্ছিলাম না, গোটাটা দিন পাগলের মতো ছুটছি এদিক থেকে ওদিক। শেষমেশ কোথায় গিয়ে থামতে হয়েছে জানিস? শুনতে চাস? তিথির উঠে বসার চেষ্টা করলো, সাহায্য করলো ঈশান। দুহাত আলতো ছুঁয়ে উঠিয়ে বসালো স্ত্রীকে, নিজেও বসলো বেডের একটুখানি জায়গার মধ্যে। তিতিরের দুপাশে দীর্ঘ বেণী, মুখটা শুকিয়ে গেছে, ঠোঁট জোড়া শুষ্ক হয়ে থাকলো। ঈশানের ভেজা আতরে এবেলা ভিজে উঠেছে। মেয়েটা ঠোঁট কামড়ে ধরল নিজের। ঈশানের শরীরের অসহায় দৃষ্টি বুলালো। কেমন অসুস্থ লাগছে তোকে? ধীর গলায় বলল। কোথায় গিয়েছিলেন? ঈশান স্থির চোখে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ, তারপর দম ছেড়ে হাঁসফাঁস করে বলল, যেখানে প্রাণহীন মানুষগুলোকে বড্ড অবহেলায় হিমায়িত করে রাখা, শেষ বিদায়ের আগ মুহূর্ত অবধি সেই বেয়ারিশ মৃত মানুষের স্থান যেথায় মর্গে। তিতি চকিত হয়ে তাকালো স্বামীর রক্তিম মুখপানে। ঈশানের তীক্ষ্ণ চোখ জোড়া এখন অসহায় লাগছে। মর্গে গিয়েছিলাম তিতির, তোকে খুঁজতে। ওই ঘরটায় কারো প্রাণ ছিল না জানিস? কেউ শ্বাস নিচ্ছিল না, সবাই ক্লিনিক্যালি মৃত। অথচ একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছিল। আমি জীবিত হয়ে শ্বাস নিতে পারছিলাম না তখন। একটা কাফনে মোড়ানো লাশের সামনে গিয়ে আমাকে বলা হলো, এটা তুই শনাক্ত করতে হবে আমাকে। ঈশান নিজের কম্পিত হাত জোড়া বাড়ায় তিতিরের দিকে, নিজের হাতের দিকে ইশারা করে জড়িয়ে আসা গলায় বলে, এই হাত জোড়া কাফন সরিয়েছে, সেই কাফনের নিচে তুই থাকতে পারিস, এটা ক্রমাগত বলা হচ্ছে আমাকে। আর আমি? হা করে শ্বাস টানল ছেলেটা, ঝুঁকিয়ে ফেলল মস্তিষ্ক। তিথি তখনও ছলছল চোখে কেবিনে বেডের হেডবোর্ডে পিঠ ঠেকিয়ে বসা। ঘুমের ওষুধের তীব্রতা চোখ ভেঙে আসছে। ঈশানেরা মসৃণ গালে পানির কোনা গড়িয়ে পড়তে দেখা মাত্র ঝাঁপিয়ে পড়ল স্বামীর বুকে। তৎক্ষণাৎ ঈশানের বাহুবন্দিতে আটকে পড়ল, চোখ মুখ খিচে নিল ছেলেটা। বাঁ পাশের ক্ষতটা তখনও কোনো সেবা শুশ্রূষা পড়েনি। নিয়াজ কোনো মতে ব্যান্ডেজ করে ব্লিডিং বন্ধ করেছে। তবে ঈশান মুখ ফুটে বলতে হলো না কিছুই। ছেলেটাকে জড়িয়ে ধরা মাত্র শরীর অস্বাভাবিক তাপমাত্রা খেয়াল করলো তিতির। মুখ তুলল বলিষ্ঠ বুকের উপর থেকে। ক্যানোলাবিহীন ডান হাতের তালু চওড়া কপালে ঠেকাতে বর্ণহীন হলো মুখটা। আপনার তো অস্বাভাবিক জ্বর ঈশান ভাই, এ শরীর নিয়ে? ও কিছু না, জ্বরের ওষুধ পেয়ে গেছি তো, এখন সেরে যাবে, নেমে যাবে জ্বর। ঈশান খানিকটা পিছিয়ে বসতে চাইল। মেয়েটা আর এক দফা ঝাঁপিয়ে পড়ল। তার ক্ষতস্থান থেকে রক্ত গড়িয়ে পড়তে দুবার ভাবছে না, এমনিতে ভেজা অনুভূতি হচ্ছে। তিতিরের এই শরীর অবস্থায় সে মোটেও টেনশন দিতে যাচ্ছে না মেয়েটাকে। তবে ঈশানের যে ইচ্ছেটা পূরণ হলো না, কারণ ছাইরঙা শার্টের বাঁ পাশটায় রক্তিম হয়ে উঠছে। সেদিকে চোখ যেতে আর এক দফা আতঙ্কিত দেখালো মেয়েটাকে। এখানে কি হয়েছে? রক্ত লাগছে? কি সব এসব কি হয়েছে আপনার? মেয়েটার ব্যস্ত হাত জোড়া উঠে এলো সেখানটায়। ঈশান লক্ষ্য করলো তিতিরের বাঁ হাতের ক্যানেলায় রক্ত উঠে গেছে। সেই হাতটা দ্রুত নিজের হাতে নিয়ে সেটা ফিক্সড করতে করতে ব্যস্ত করলো, আহ, আমার গায়ে কিসের রক্ত সেটা জিজ্ঞাসা করতে গিয়ে নিজের শরীরের কথা খেয়াল নেই। এত ছটপট করছিস কেন? আপনি বলছেন না কেন কিসের রক্ত? মানুষ খুন করে এসেছি, হেয়ালি করবেন না। থেমে গেল তিতির। ঈশান তার হাতের ক্যানেলা ঠিক করতে ব্যস্ত, কিন্তু মানুষ খুনের কথাটা কানে আসতে থমকালো সে। গত রাতের কথা ভেসে উঠল মানসপটে। ইয়াস মির্জার একটা ভিডিও দেখেছিল তাকে। সেখানে গা ছমছম করে উঠল মেয়েটা, শান্ত গলা বলল, আমাকে ছুঁয়ে আছে নিশান ভাই? তো ছুঁয়ে থাকুন। আর একটা প্রশ্নের জবাব দিন। না, একটা নয়, অনেকগুলো প্রশ্ন, যা এতদিন যাবৎ অজানা আমার। আমার দৃষ্টির অগোচরে যা ঘটে যাচ্ছে
যা আপনি একা বয়ে বেড়াচ্ছেন? জানতে চাই আমি সেসব। সরু দৃষ্টিতে তাকালো ছেলেটা। হাত সরালো না, চেষ্টাও করলো না। হয়তোবা আন্দাজ করতে পারছে তিতির এই মুহূর্তে কী প্রশ্ন ছুটতে পারে। সেও বলতে চায়, এই লুকোচুরি যত দীর্ঘ হবে, আচমকা যে দূরত্ব তৈরি হবে দুজনের মাঝে, সেটা দীর্ঘ হতে হবে। তিতির নড়েচড়ে বসলো খানিকটা। ঈশানের দিকে ঘেঁষে আসতে চাইল, তবে ঢুলু ঢুলু দুর্বল শরীরটা সায় দিল না। ফলস্বরূপ দূরত্ব ঘুচিয়ে কাছে আসলো ঈশান। যুবকের মুখ জুড়ে আশকারার ছাপ দেখে এক প্রকার স্বস্তি বোধ করলো তিতির। ঈশানের হাতখানা আরও একটু শক্ত করে চেপে ধরে দৃঢ় করে বলল, আপনি কে? কে আমি? সেটাই তো জানতে চাচ্ছি। কে আপনি? তোর হাজবেন্ড? তোর রুহু সঙ্গী? রুহু সঙ্গী শব্দটা কানে বাজতে জিজ্ঞাসা আরও প্রবল হলো। আর? ঈশান আশ্বাস দেওয়ার, বাবা মায়ের নাম বলবো? বংশ পরিচয়, জাতকুল, গোত্র, ধর্ম? খানিকটা কড়া চোখে তাকালো মেয়েটা। চোখ ভেঙে আসছে। এ মতো অবস্থায় এত হেয়ালি সহ্য হচ্ছে না তার। কেবিনের বন্ধ দরজার অপাশে ছোট্ট এক টুকরো কাচের ওপাশে নিয়াজকে দেখতে পাওয়া যাচ্ছে। রাহাত নেই, জানিয়ে গিয়েছে মাকে দেখতে যাচ্ছে। ঈশান আসার মিনিট 10 আগে বেরিয়েছে। আপনি বললেন সময় কম, তাহলে এত হেয়ালি করছেন কেন? আমাকে মানুষ বলে মনে হয় না? আপনি বললেন আপনি আমার হাজবেন্ড, রুহু সঙ্গী। এবার একটাবার ভাবুন তো, ভেবে সঠিক জবাব দিন। আপনার সম্পর্কে এক আকাশ সমান জিনিস অজানা আমার। এই কথাটা দিনের পর দিন ধরে বলে যাচ্ছি। প্রতিনিয়ত সময় চেয়েছেন, দিন তারিখ ঘুরিয়েছেন, আমাকে হাবিজাবি একগাদা বুঝ দিয়েছেন। মেনে নিয়েছি সেসব। এমন নয় যে আমি বুঝতে পারিনি কিছু, সবই বুঝেছি। তবে বিশ্বাসও করেছি ততটাই। আপনি যে এমন কিছু করবেন না, তাতে আমার বিশ্বাস ভাঙে, এই আত্মবিশ্বাসটা আমার বরাবরই ছিল। বিয়ের প্রথম থেকে এসব সহ্য করে এসেছি। সময়ের সাথে তাল মিলিয়ে নিজেদের তিক্ততা সরিয়ে কাছাকাছি এসেছি। নিজে বহুবার বুঝিয়েছি, যতদিন না আপনার মুখে পুরোপুরি সত্যিটা জানতে পারবো, ততক্ষণ আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হতে দেব না। কিন্তু আমিই ব্যর্থ হয়েছি। আপনার ভালোবাসায় বলুন অথবা যাই কিছু, আমি নিজেকে সঁপেছি আপনার কাছে পুরো। বিলীন করেছি নিজের নারী অস্তিত্ব। যখন আপনি চেয়েছেন তখনই সায় দিয়েছি। আর প্রতিবারে সেই সুন্দর মুহূর্ত পর আমার একটাই প্রশ্ন থাকতো, একটা অনুরোধ থাকতো, সবটা বলুন আমাকে। আমি সত্যি জানতে চাই, কে এই ইয়াসমির চাই, কে এই রুষা, কী সম্পর্ক, কী রেশারেশি ওদের সাথে, যাদের ধরে এত গভীরে এগিয়েছে সংঘাতগুলো। দীর্ঘ আক্ষেপ শেষে দম ফেলল মেয়েটা। কান্নার তোরে কথা জড়িয়ে আছে। ঠোঁট কামড়ে মাথা নিচু করে চুপ রইল কিয়ৎক্ষণ। আপনি আচমকা কিছু না বলে সেদিন উধাও হয়ে গেছেন। রাতে ফিরলেন না। না তো পরের দিন আবার বাড়িতে পুলিশ আসলো আপনার নামে ওয়ারেন্ট নিয়ে। তাও কিসের অভিযোগ? ছি, একজন স্ত্রী হিসেবে এটা কতটা অপমানজনক বোঝেন আপনি? এক বুক বিশ্বাস নিয়ে উপরে উপরে স্ট্রং হলেও আমার ভিতরটা দেখেছেন কি? দেখবেন? জ্বলে গেছে, পুড়ে গেছে। আরও পুড়িয়ে ছাই করে দিতে পরের দিন ডিভোর্স লেটার এসে হাসি। সেটা কবে তৈরি হলো? আমরা যেদিন নিজের প্রথম মধুরাতের কথা মনে করা মাত্র এ যাত্রা ফুঁপিয়ে উঠল মেয়েটা। ঈশান হাত জোড়া ছেড়ে দুহাতে চেপে ধরল নিজের বুক। ঈশান অসহায়, সবাই জানা তার। মেয়েটার শেষে একবার আক্ষেপ প্রকাশ করার সময় দিতে চাইল। কান্না থামছে না রমণীর। পাতলা দেহখানা ঝাঁকি দিয়ে উঠছে কান্নার তীব্রতায়। ঈশানের কাছে এই কান্না সহ্য সীমার বাইরের বস্তু। পুরুষালী কঠিন বুকটা কাঁপে, নিয়ম ভেঙে এলোপাথাড়ি বিট করতে থাকে। শ্বাস ফেলতে কষ্ট হয়। লম্বা হাত জোড়া বাড়িয়ে রমণীর তুলতুলে পাতলা দেহটা জাপটে নিল নিজের বলিষ্ঠ বুকে। পুরুষালী পারফিউম আর দেহের ঘামের মিশ্রণে তৈরি ঘ্রাণটা বুক ভরে টেনে নিল তিতির। ঈশানের হাতের আঙুলগুলো বিচরণ করছে রমণীর এলোমেলো চুলের ভিতর। এতটা বিশ্বাস কি করে করতে পারে কেউ? হাজবেন্ড কেসে অ্যারেস্ট হয়েছে জানার পর যে নারী বিশ্বাসে এক বিন্দু চিত ধরে না, ডিভোর্স লেটারে হাজবেন্ডের সই, চিঠি লেখার পর যে নারী ভুল বোঝে না, উল্টো খোদার কাছে নত হয়ে আর্তনাদ করে, স্বামীর সুস্থতা ফারিয়ে জানে সব বিপদ কেটে যাওয়ার। আমি কি এমন পুণ্য করেছি এ জীবনে, যার ফলস্বরূপ খোদা তোকে আমার জন্য হালাল করে দিল বলতো? সেসব আমি কিচ্ছু জানি না আমি। কিন্তু আপনার সম্পর্কে সবটা আজকে আমি জানতে চাই। এখনো বিশ্বাস আছে? আমার প্রশ্নের জবাব দিন। কে আপনি? কেন এত লুকোচুরি? আমার
আপনার বিয়ে এটা কি অতীতের কোনো ঘটনার জেরে নাকি সত্যি কাকতালীয় পরিবার থেকে হয়েছে? আপনি আপনি আহ, আমি আপনাকে খুন করতে দেখেছি। কেন? কী কারণে এত নৃশংস হতে? হ্যাঁ, খুন করতে দেখেছি মেয়েটা কে দেখাতে পারে, সে বুঝতে আর দেরি হয় না তার। তিতিরকে সোজা করে বসিয়ে আচমকা একটা ঘটনা ঘটিয়ে ফেলে। প্যান্টের পিছন দিকটা শার্টের নিচে গুজে রাখা বন্দুকখানা বের করে সোজা ঠেকালো রমণীর কপালের মাঝে মাঝে, হেসে বলল, খুন করতে দেখেছিস আমাকে? আমি কতটা নৃশংস সেটা দেখিস। তারপরে এই বুকে আশ্রয় পড়ে এত অভিযোগ জানালে ভয় করছে না? একপাশে হাসলো মেয়েটা, দুর্বল হাতটা তুলে স্পর্শ করলো ঈশানের বন্দুক চেপে রাখা হাতের কবজি। না, করছে না। তোর কপালে বন্দুক ঠেকিয়ে রেখেছি তাও না? না। কেন ভয় পাচ্ছিস আমাকে? কি এমন করছি তোকে? আমার হাতে অস্ত্র দেখে রুহু কাঁপছে না তোর? খারাপ মনে হচ্ছে না আমাকে? হচ্ছে না। বিশ্বাস নাকি ঘৃণায়? ভালোবাসায়। ভালোবাসায় ভুল দেখতে নেই, ভুল শুধরানো যায়, অন্যায় নয়। কোনটা করছেন, ভুল নাকি অন্যায়? অন্যায়। ঈশান একের পর এক প্রশ্নের জবাবে মন্ত্রমুগ্ধের মতো আওড়িয়ে শান্ত হলো দুজনে। ঈশান মুখ খুলল এবার। মানুষ হত্যা করেছি আমি, একজন নয়, অনেকজন। কারণ তারা ছিল তাই। এতক্ষণ সেসবে গুরুত্ব না দিলেও এবার চমকালো ছেলেটা। ঘাড় বাঁকিয়ে দরজার দিকে তাকালো। সময় খুব কম, সে চলে যাচ্ছিল। সে সময় তিতিরের জ্ঞান ফেরা থমকাতে হয়েছে তাকে। ভাগ্যিস জ্ঞানটা তখনই ফিরছিল। ঈশান নিজের কণ্ঠস্বরটা খাদে নামিয়ে শুধল, কে জানিয়েছে তোকে? ইয়াস মির্জা। ডানে বাঁয়ে মাথা নাড়ল তিতির। নিজের দোষের কথা কেউ নিজ মুখে স্বীকার করে? তেলে তেলে কপালে মাঝে গোটা তিনেক ভাঁজ ফেলে তাকিয়েছে ঈশান। মানে ইয়াস মির্জা স্বীকার করেছে তোর কাছে? না। তাহলে? আমার আন্দাজ ছিল সবটা শুরুতে। আমাকে কিডন্যাপ, তারপর ওনার একের পর এক বলা কথাগুলো। আর আর ওনাকে আপনি সামনাসামনি দেখেছেন? মাথা ঝাঁকালো ঈশান। দেখেছে সে, কয়েকবার দেখা হয়েছে দুজনের। গতকালকে ভিডিও কলে দেখেছি ইভেন তমা এখনও ওর কাছে আছে। আমি কিন্তু দেখিনি ওনাকে। আমার সামনে উনি মুখ খুলে আসেননি। কালো কাপড়ে ঢাকা ছিল একই ঘরে, অথচ মাঝখানটা একটা কাচের পার্টিশন দেওয়া। দুজনে দুপাশে দুজন। স্পিকারের কণ্ঠে শুনেছি ওনার। এত লুকোচুরি কেন? আমার থেকে আন্দাজ করতে পারেন? আন্দাজ করতে পারে না ঈশান। তিতিরের থেকে লুকিয়ে থাকার মতো কিছু নেই। লুকিয়ে যদি থাকতোই সেটা ঈশানের থেকে। তবে লোকটা সেটা করেনি, উল্টো ওপেন চ্যালেঞ্জ ছুড়েছে, বরাবর মুখোমুখি হতো তার। না, আপনি সব জানেন ওর সম্পর্কে, ওর কুকীর্তি সম্পর্কে। মানে আমি সেসব কে আন্দাজ করেছে সেসব কি সঠিক? স্বীকার করতে বাধ্য হলো ঈশান। ধীর কণ্ঠে বলল, সঠিক। ইয়াস মির্জাই রেপিস্ট। আপনার কাছে প্রমাণ আছে? আছে। তাহলে ওকে পুলিশে ধরিয়ে দিচ্ছেন না কেন? প্রমাণ তো আমার বিরুদ্ধে সাজিয়েছে। মানে? মানে অনেক কিছু দিতে, যা অতীত বা বর্তমানের সাথে খাপ খাওয়া বড্ড মুশকিল। প্রমাণের পরিবর্তন করা খুব সহজ, মিথ্যে খুব সহজে প্রতিষ্ঠিত করা যায়। সত্যের ক্ষেত্রে তা খুব কঠিন। বিগত 5 বছর যাবৎ যা হয়েছে তা আমার দু একটা প্রমাণে পুলিশ কেন বিশ্বাস করবে? আমার বিরুদ্ধে সেসব প্রমাণ আছে। তাহলে উপায়? সেটাই তো করে যাচ্ছি। আমার অতীতকে বিশ্বাস করতে না পারি, ভরসা নাই করতে পারি, কিন্তু চাক্ষুষ প্রমাণ সেটা কি? সেটার জোর অনেক। ইয়াস মির্জার মতো পাক্কা ক্রিমিনালকে হঠকারিতা ফসকাতে পারি না আমি। ওর বিরুদ্ধে জোরালো প্রমাণগুলো তখনই কাজে দিবে যখন আমি বর্তমানগুলোকে ওকে দোষী প্রমাণ করতে পারবো। বুঝলি কিছু? অপরাধ করার সময় পাকড়াও করবো ওকে আমি। সেটা কি করে? সেটাই ভাবছিলাম এতদিন। আচমকা তুই আর তমা ওর ডেরায় আটকা পড়ে সব গোলমাল করে দিলি। আমার দুর্বলতা সবসময় খুঁজে বেড়াতো, এখন জানে আমার দুর্বলতা কি, সেখানেই হাত বাড়ায় ও। ই- ঈশান শ্বাস ফেলল, তারপর মিহি গলায় ডাকলো, তিতির। আমি অন্যায় করছি, মানুষ হত্যা মহাপাপ। বদ্ধ চোখ জোড়া খুলল মেয়েটা, হাত বাড়িয়ে ঈশানের গালে রাখলো। উস্কুক দেখাচ্ছে মানুষটাকে, খোঁচা খোঁচা দাড়ি, গালভর্তি। নিজে তো যত্ন নেন না, সেটা এক লহমায় বলে দেওয়া যায়। রাখিন ইয়াজ মির্জার মাই, যাকে আপনি মেরেছেন? হ্যাঁ, ওই রেপিস্ট। সেই প্রতিশোধ নিচ্ছেন? তিতির আদুরে গলা বলল, মানুষ হত্যা মহাপাপ। রাকিনকে কী কারণে কাতারে ফেলা যায়?
অথবা ইয়াস মির্জাকে। ধর্ষণকারীদের শাস্তির সম্পর্কে অবগত আমি। ধর্ম বলুন অথবা আইন, খানিকটাও জানি আমি। আপনি অন্যায় করেননি। একজন সত্যিকারের পুরুষ হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে। আমি সাধারণ নাগরিক নই তিতির, আপনি। ঈশান মেয়েটার দুহাত নিজের হাতের মুঠোয় চেপে ধরে শুষ্ক চুমু আঁকল। এই ইয়াস মির্জা নামক অভিশাপ আমাদের মাথার উপর থেকে সরাতে কাজ করি আমি, দেশের হয়ে, আইনের হয়ে। আইন আমাকে দিয়েছে সেই দায়িত্ব। আমি শুধু তোর হাজবেন্ড বা দেওয়ানবাড়ির ছেলে নই। এর পাশাপাশি আমার একটা পরিচয় আছে, যেটা আমি জানাতে অপারগ। আমার পেশা এটাই। তিতির বিস্ফোরিত নয়নে তাকাতে টুক করে মেয়েটার চোখের পাতায় চুমু আঁকলো ঈশান। ফিসফিস করে বলল, এনআইবিতে আছি আমি। বিগত 6 বছর যাবৎ এই কেসটা নিয়ে কাজ করছি শুরু থেকে। স্পেশাল অপারেশন এটা। সেখানকার সিনিয়র আন্ডারকভার অফিসার আমি। দম নিল ঈশান। মেয়েটার প্রলেপ গালের উপর নিজের খসখসে হাতটা স্লাইড করে বোঝা বোঝা নাকের ডগার উপর ঠোঁট ছুঁয়ে বলল, আমি অন্ধকারের মানুষ তিতির। আর তুই আমার জীবনের জোনাকি। তোর এক টুকরো আলোতে খানিক হলেও শান্তির ছোঁয়া পাই। কিন্তু তুই কিভাবে কবুল করবি এই অন্ধকারকে, এই অন্ধকারে মোড়া আমিকে? তিতির ঘোর তখনও বোধহয় কাটেনি। শরীর শিরশির করছে শিহরণে। ঈশানের স্বীকৃতিতে সে হতবিম্বল। কপালে কপাল ঠেকালো দুজনে। চোখ জোড়া বুঝে স্বামীর তপ্ত হাতের আদুরে বিচরণ তার প্রলেপ গালে। সে তাই হাত ছুঁয়ে ফিসফিস করে বলল, জোনাকের অস্তিত্ব অন্ধকার ছাড়া দৃশ্যমান হয় না ঈশান ভাই। দিনের আলোতে জোনাকের অস্তিত্ব টের পেয়েছেন কখনো? পাননি, তাই না? পাবেনও না। তাহলে আমি আপনার জীবনে জোনাকি, তাই তো? অন্ধকার ছাড়া আমার অস্তিত্ব মিথ্যা হয়ে যাবে। আপনাকে কবুল, এ জন্মে, পরজন্মে, আজন্মের জন্য কবুল। আপনার রাগ, জেদ, অন্যায়, ন্যায় সব কবুল। 3 কবুলের সঙ্গী আমি আপনার। আপনাকে বিশ্বাস করো, মৃত্যু কবুল। সময় পেরিয়েছে অনেকক্ষণ। বাইরে সাজিদ কী বলে সময় অতিবাহিত করেছে জানা নেই ঈশানের। সেদিকে মনও নেই। তিতির নিজের হতবিহ্বলতা কাটিয়ে উঠল বেশ সময় নিয়ে। ঈশানের এমন একটা সত্যি একদিন তার সামনে এসে হাজির হবে সেটা আন্দাজ করেছিল কখনো? করেনি তো, একদম করেনি। নিজের চাকরি জীবন নিয়ে খুঁটিনাটি একের পর এক বলে যাচ্ছে ঈশান। আর সেসব কর্ণগোচর হওয়ার সঙ্গে সঙ্গে মাথা ঘুরপাক খাচ্ছে কিছু একটা। তিতির চুপচাপ বসে ভাবল কিছু একটা। অবচেতন মন এলোমেলো অনেক কিছুর ইঙ্গিত দিচ্ছে, কিন্তু ধরতে পারছে না। আমাকে ইয়াস মির্জার ছবি দেখাতে পারেন আপনি? কেন? তিতির ঠোঁট টিপল। কিছু একটা মনে পড়তে গিয়ে পড়ছে না। চোখ বুঝলো একজোড়া তীক্ষ্ণ অথচ মায়াবী চোখ ভেসে উঠছে তার মানসপটে। তীক্ষ্ণ চোখ জোড়া কেমন অগ্নিদৃষ্টি দিয়ে তৎক্ষণাৎ সিক্ত হচ্ছে, যেন একই মানুষের দুই রূপ, আগুন আর পানি। ঈশান ভাই, ছবিটা জলদি দেখান তো। ঈশান জলদি বের করলো ছবিটা। ফোনের ফোল্ডার ঘেটে একখানা সুদর্শন যুবকের ছবি তিতিরের দিকে বাড়িয়ে ধরতে বজ্রাহত হলো মেয়েটা। ঝাঁকি দিয়ে উঠল গোটা শরীর। এক মুহূর্তের জন্য দুঃস্বপ্ন মনে হলো সবকিছু। পাতলা ঠোঁট জোড়া শব্দ উচ্চারণ করতে গিয়ে থেমে গেল। কপালের কাটা দাগ, সেই তীক্ষ্ণ চোখ এত সহজে কিভাবে ভুলে? হতভম্বতার মাঝে আর একটা ঝটকা লাগলো। নিজের অবচেতন মন যে কথাটা বারংবার স্মৃতির পাতায় আনতে গিয়েও আনতে দিচ্ছিল না, সেটা স্পষ্ট হলো। এই কাটা দাগ সে দেখেছিল নদীর তীরে জ্ঞান হারানোর সময়। তমা ছিল ঠিক তার পাশে। মেয়েটা তখন বিড়বিড় করে কথা বলছিল। তিতির সুস্থ আছে দেখে এক চিলতে হাসি ফুটে উঠছিল মুখে। সে সময় সাক্ষাৎ ফেরেশতার মতো হাজির হয় এক ব্যক্তি। ব্যক্তিটির কপালে বীভৎস কাটা দাগটা সবার আগে নজরে আসে মেয়েটার। জ্ঞান হারার লগ্নে এক মুহূর্তের জন্য ইয়াস মির্জাকে মনে করেছিল সে। আতঙ্কিত হয়েছিল সেখানে। তবে সে ধারণাকে ভুল প্রমাণিত করে একটা অনাকাঙ্ক্ষিত অথচ বড্ড নিরাপদ এক ব্যক্তির কণ্ঠস্বর কানে এসে বেজেছিল। ছোট্ট একটা শব্দ শুনতে পেরেছিল পরি। তিতির ছলছল চোখে তাকালো ঈশানের দিকে। অস্ফুট ও বিড়বিড় করে বলল, রাহাত ভাই, বর্তমান তোর বাপ এইটা। তারে এত তোয়াজ করতেছি দেখে হ্যাবলার মতো তাকাছে। চালাক মনে করছিলাম। সিরিয়াল কিলার যেহেতু, এ তো দেখি আস্ত আহাম্মক। যার পিছনে যুগ যুগ ধরে পড়ে আছিস, তার আইডেন্টিটি জানিস না? আইন রে আইন, চেনস এটাকে? ঘর জুড়ে চাপা উত্তেজনা কাজ করছে যেন। তাহমিদ বিতৃষ্ণা মাখা কণ্ঠে বাকিদের
হেলদোল না করলেও রাহাত ঠিকই ভুরু কুঁচকে তাকালো। তাহমিদ পা ছড়িয়ে মেঝেতে বসা তখনও। তিতির দাঁড়িয়েছে ঈশানের ঠিক পিছনটায়। চোখে মুখে রাহাতের জন্য বিন্দুমাত্র সহানুভূতির ছিটে ফোঁটা অবধি নেই। রাহাত শুকনো ঢোক গিলে কদম বাড়ালো। উপস্থিত সবার বন্দুক তাক করা তার দিকে। ঈশান মুখোমুখি এসে নিচু গলায় বলল, আমাকে তিতিরের সাথে 1 মিনিট কথা বলতে দেওয়া সম্ভব? না। মূর্তি মানবের মতো জবাব দিল ঈশান। সাজিদের দিকে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টি তাক করলো। ওদের নিয়ে বের হয়ে যাওয়া যে আদেশটা ছোড়া হয়েছিল সেটা দ্রুত কার্যকরের নির্দেশ দিয়েছে ইশারায়। সাজিদ আর সময় নষ্ট করলো না। দুজন হাবিলদারের সহায়তায় তাহমিদকে নিয়ে বের হলো ঘর থেকে। সঙ্গে তমা। সাজিদের সাথে যা, আমি এদিকটায় সামলে নেব। আমি যাব না আপনাকে রেখে। তিতির নাকচ করলো তৎক্ষণাৎ। এখন আর বউকে সোহাগ করার সময় নেই দেওয়ান সাহেবের। অন ডিউটি অফিসার সে। ঘরবর্তী সবাই তার জুনিয়র, তার আন্ডারে। আমাকে রেখে মানে কি? আমি ডিউটিতে আছি। একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালকে অ্যারেস্ট করা, একে বাইরে নেওয়া মাত্র প্রেস মিডিয়া হুমড়ি খেয়ে পড়বে। আমি নিজের মুখ রিভিল করতে পারি না। আমি একজন আন্ডারকভার অফিসার। যেভাবে এসেছিলাম বের হতে হবে সেভাবে। তোকে আগলাবো কি করে? আমার বউ তুই। এটা জানাজানি হলে টপ নিউজ হয়ে বসে থাকবো দুজনে। এটা ঠিক? এতদিনের লুকোচুরি করে কী লাভ? তিতির বুঝলো অবস্থাটা এখন মোটো আবেগের সময় নয়। তাছাড়া এত এত বন্দুক নলের মুখ থেকে আর পালানো সম্ভব নয় রাহাতের। ঈশানের দিকে অসহায় দৃষ্টি তাক করে সাজিদের পিছু পিছু পা বাড়ালে একগাদা বন্দুকের নিশানা তুচ্ছ তাচ্ছিল্য করে রাহাত হুমড়ি খেয়ে পড়ল তিতিরের পায়ের কাছে। মেয়েটা সবে পা জোড়া বাড়িয়েছে কদম ফেলতে। রাহাত দুহাত বাঁধনে বিস্ময়িত নয়নে পিছু ফিরতে আর্তনাদ করল ছেলেটা। আমার জীবনে আগে আসুনি কেন পড়ি? এই ভুলগুলো আমি করতাম না, এই পাপে জড়াতাম না। এই আমি গোটা জীবনটা কেটেছি মানুষের লাশের উপর দাঁড়িয়ে। একের পর এক মানুষের দেহ থেকে আলাদা করতে 2 সেকেন্ডও ভাবিনি। সে আমি থমকে গেছিলাম বছর 6 আগে। তোকে মারতে গিয়েছিলাম, সেটা অস্বীকার করার কোনো রাস্তা নেই, করবো না আমি। কিন্তু আমার মতো পাষাণ একটা লোক সেদিন নিজের নিশানা মিস করেছিল। হুঁশ খুইয়েছিলাম স্বইচ্ছায়। তিতির আতঙ্কিত লোচনে একবার তাকালো ঈশানের দিকে। ছেলেটার চোখ মুখ পাথর হয়ে গেছে। চোয়াল শক্ত করে কটমট করে তাকিয়েছে এদিকটায়। রাহাত দুহাত তিতিরের পায়ের পাতা উপর ছোঁয়ানো। তাহমিদ ক্ষুধার্ত ঝেড়ে উঠল দরজার ওপাশ থেকে। দুপাশে দুজন হাবিলদার ধরে আছে তাকে। তাদের কাঁধের উপর ভর করে ঘাড় বাঁকিয়ে পেছনে ফিরল। রাহাতের মতো পুরুষ অমন করে হুমড়ি খেয়ে মাটিতে পড়ে থাকতে দেখে যথাপরং বিরক্ত সে। ক্ষুধার্ত ঝেড়ে বলল, তিতিরকে বলেছিল তাকে পেতে হলে 12 ঘন্টা জল খাওয়া পুরুষ হতে হবে, এক্সপিরিয়েন্স থাকা লাগবে। ননসেন্স কোথাকার। হাবিলদার দুজনকে ইশারা করে আদেশ ছিল তাহমিদ, এই চলুন। এই লোকটাকে দেখে আমি হতাশ। এটা সিরিয়াল পার্সোনালিটির কোনো এত ছ্যাঁচড়া হবে আশ্চর্য। আমি কল্পনা করতে পারি না যে সিরিয়াল গেলে কে, আর তার সাথে এক কানাকড়ি মিল নেই। আরে ভাই, তুই সিরিয়াল কিলার, তোকে ধরতে গোটা দেশ হুমড়ি খেয়ে পড়েছে, আর তুই সহ দেশ সহ ইন্টারন্যাশনাল নিউজ হচ্ছিস। তুই কেন একটা মেয়ে মানুষের জন্য হেরিয়ে তখন বলে গালি দিয়ে এক পা ধরে নিজে বেচারা সাজা হচ্ছে। ফালতু যত সব। ঈশান স্যারকে সন্দেহ করে তাও একটা মানসিক শান্তি পেয়েছিলাম। ভিলেন তো এসা হো না, তো কোথাও একটা কি এসে হাজির। চলুন চলুন। রাহাতের স্পর্শ থেকে পালাতে তিতির হুড়মুড়িয়ে পিছিয়ে আসলো। আপনি পাগল হয়ে গেছেন। ভালোবাসার মানে আপনি বুঝেন? এত কিছু পড়া আমি সব তোমার জন্য করেছি পড়ি। আমি আপনাকে হতে বলেছিলাম? আমি তোমাকে ঈশানের আগের থেকে ভালোবাসি। 6 বছর তোমার জন্য ইমতিয়াজ থেকে রাহাত হয়ে থেকেছি দিনের পর দিন। নিজের অস্তিত্বকে ভুলতে বসেছি। নিজের জীবনের কালো দিন মুছে গিয়েছিলাম তোমার উপস্থিতিতে। অথচ আবার সেই ঈশান, ওই একটা মানুষের জন্য আমার সব ধ্বংস বারবার। বিদ্রুপের হাসি ফুটে উঠল মেয়েটার মুখে। শক্ত গলা বলল, খোদার বিচার বলে এটাকে। দিনের পর দিন মেয়েদের সাথে অন্যায় করে যাবেন, আর আপনার কপালে খোদার সংসার লাগবে? ঈশান কেন পেল সব? প্রশ্নটা বড্ড বাচ্চাদের মতো হয়ে গেল না? আপনি আর ঈশান এক? সম্ভব কখনো? আমার সাথে বিয়ের হিসাব বাদ দিন।
তার আগের কথা ধরুন, আপনি ক্রিমিনাল একজন। রাহাত তখন বড্ড ব্যাকুল। তাহমিদের কথাই সত্যি। ইয়াস মির্জা এতটা অসহায় রূপ কখনো দেখা যাবে আদৌ সম্ভব না। এটা বোধহয় কল্পনা করেনি কেউ। গোটা কটেজে পুলিশের কবজায়, ঘরভর্তি সব আইনের লোকজন। এরা দিনের পর দিন, বছরের পর বছর দিনরাত এক করে খোঁজ করেছিল এই ক্রিমিনালের কাঠিন্যের সাথে লড়াই করতে প্রস্তুত হয়েছিল সব। তবে সামান্য এক রমণীর জন্য